মেদিনীপুরে এক তৃণমূল পঞ্চায়েত প্রধান চেয়ারে বসে টাকা নিচ্ছেন এবং তারপরেই রাজনৈতিক একটা দল কি নতুন কোনো খবর দিলেন আপনি? হয়েছে এবং হুঁশিয়ারি মানে আচ্ছা, তাকে যদি জিজ্ঞেস করেন তৃণমূল করছো কেন, সে বলবে টাকা রোজগার করার জন্য হয়েছি। তাকে জিজ্ঞেস করেন প্রধান হয়েছে কেন, বলবো দেখো ভাই আমি এখন টাকা নিচ্ছি না, আগে টাকা খরচ করে প্রধান হয়েছি, তারপরে একেবারে নমিনেশন পাওয়ার থেকে আরম্ভ করে ভোট লুট করা পর্যন্ত টাকা খরচ করেছে, তারপরে টাকা আমদানি করছে। মমতা ব্যানার্জি, বিজেপি এবং তৃণমূল উভয় মিলে এই নতুন মডেল চালু করেছে রাজনীতিতে, যে লুটে খাও, শুধু ওপরে 75% পাঠিয়ে দাও কালীঘাটে, তাহলে 25% নিয়ে তুমি যা খুশি করতে পারো। নতুন শিক্ষাবর্ষে স্কুলে নতুন পড়ুয়াদের ভর্তির কোনো নামগন্ধ নেই। প্রাক প্রাথমিক বা প্রথম শ্রেণীর নতুন পড়ুয়াদের ভর্তির সংখ্যা তলানিতে। বাধ্য হয়ে স্কুলে এসে শিক্ষক শিক্ষিকা দুয়ারে দুয়ারে যাচ্ছেন পড়ুয়াদের আনতে। সরকার কালকে বলবে, আমি একটা নির্দেশিকা জারি করছি, রাজ্য এবং কেন্দ্র সরকার সাধারণ যে শিক্ষা সেটাকে তুলে দিতে চাইছে। সরকারি পৃষ্ঠপোষকতায় যে বিশ্ববিদ্যালয় আছে, প্রাথমিক বিদ্যালয় আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে, মাদ্রাসা আছে, সব তুলে দিতে চাইছে। ফলো করি মাখো তেল, মাল্টিন্যাশনাল কোম্পানি দোকান খুলবে, দেশি কোম্পানি দোকান খুলবে, প্রাইভেট হবে, মুনাফা হবে। তার জন্য বিজেপি সরাসরি স্কুল বন্ধ করেছে, আর মমতা ব্যানার্জি স্কুল নিয়োগ করেননি, নিয়োগে দুর্নীতি করেছেন, মাদার সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতি করিয়েছেন। আর তারপরে এখন দেখা যাবে স্কুলে যদি 10 বছরের মাস্টার না আসে তাহলে ছাত্র কেন যাবে। এটাকে শিক্ষাকে তুলে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা তার বিরুদ্ধে, শুধু এটা বলা নয়, শিক্ষা আন্দোলন করছি, বিকল্প শিক্ষার নীতি নিয়ে লড়াই করছি, এবং যাতে শিক্ষা, যেমন বামফ্রন্টের আমলে জনশিক্ষা প্রসার হয়েছিল, সাক্ষরতা প্রসার হয়েছিল, নিরক্ষর কেউ থাকবে না, যে বয়সে ছেলেমেয়েরা স্কুলে পড়তে যায় সে বয়সে ছেলেমেয়েরা স্কুলের বাইরে থাকবে না, 100% এনরোলমেন্ট, এসব কথাগুলো নতুন প্রজন্ম ভুলেই গেছে। এখন শুধু শিক্ষা মানেই হচ্ছে পার্থ চ্যাটার্জি আর অপর টাকা। সেখানে দাঁড়িয়ে আমরা আবার যাতে শিক্ষার প্রসার হয়, শিক্ষা সংকুচিত না হয়, তার জন্য লড়াইয়ের ডাক দিয়েছি। তৃণমূলের গ্রামের নেতা এবং শহরের নেতা, তৃণমূলের গ্রামের নেতা এবং শহরের নেতা শোকজের জবাব দিয়ে হুমায়ুন কবির বলছেন কল্যাণকে কেন শোকজ করা হলো না। আমি কি বলবো? আচ্ছা, আমরা বুদ্ধগয়া রাজ্য এবং সীতারাম ইয়েচুরির স্মরণ সভায় এসেছি, তাদের রাজনৈতিক কার্যকলাপ, তাদের সাংস্কৃতিক জীবন, তাদের ব্যক্তি জীবনকে আমরা সেলিব্রেট করছি। সেটা তুমি যত অকল্যাণকর কথা বলছো কেন? বাংলাদেশ নিয়ে কি বলবেন? বাংলাদেশের অবস্থান কি আপনাদের? স্পষ্ট কথা, এখানে দেশ জাতি ধর্ম থেকে আলাদা হয় না, নীতি মানে নীতি। সেখানে ধর্মের সঙ্গে রাজনীতি মেলানে কি ক্ষতি হয় বাংলাদেশে দেখা যাচ্ছে। সেখানকার সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদ আমরা করছি। সেখানকার মানুষের বামপন্থীরা প্রতিবাদ করছেন, এবং সেখানে আইনের শাসন হোক, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সাহিত্য সম্পন্ন বাংলাদেশ হোক, সেটা আমরা প্রথম থেকে চেয়েছি। সেখানে দেশি বিদেশি নানান শক্তি কাজ করছে, মৌলবাদী শক্তি কাজ করছে। আমরা প্রথম থেকে বলেছি, আমাদের দেশে হোক, বাংলাদেশে হোক, আফগানিস্তানে হোক, পাকিস্তানে হোক, ধর্মের সঙ্গে রাজনীতি মেশানো যাবে না, মৌলবাদী শক্তি বারবারান্ত চলবে না, এবং সেখানে জাত পাত ধর্মের নামে হিংসা ছড়ানো যাবে না। ঘৃণার রাজনীতি হচ্ছে, ঘৃণার রাজনীতির বিরুদ্ধে কথা বলতে হবে। ঘৃণা দিয়ে ঘৃণাকে জয় করা যায় না, সম্প্রীতির মধ্য দিয়ে বাতাবরণ তৈরি করতে হবে। আপনারা গাজা প্যালেস্তাইন নিয়ে মিছিল করেছিলেন, বাংলাদেশ ইস্যু নিয়ে কি কোনো কর্মসূচি নিচ্ছেন? আপনি গাজা জানেন কোথায় আছে? আপনি জিজ্ঞেস করছি আপনাকে, কোথায় আছে, কোন মহাদেশে? হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে কি হচ্ছে জানেন? গত 11 মাস ধরে, 12 মাস ধরে, এটা আপনার বাংলাদেশকে লঘু কেন করে দিচ্ছেন বা গুরু কেন করে দিচ্ছেন? এটা নির্দিষ্ট রাজনীতি। আপনি বলুন বাংলাদেশের জন্য কিছু করা উচিত। কিন্তু এই যে এটাকে বলে কম্পারেটিভ কমিউনালিজম, তুলনাত্মক, এটাকে বলে ওয়াটার লটারি। এটা বিজেপি শেখায়, RSS শেখায়, আপনি না, আপনার এডিটরকে শিখিয়েছে। আপনি প্রশ্ন করছেন ওয়াটার লটারি, ওই ব্যাপারে করেছেন, এই ব্যাপারে কি করলেন? এটা এই ওয়াটার লটারির বাইরে বেরোতে হবে। গাজায় যে নৃশংস গণহত্যা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। গুজরাটে যখন গণহত্যা ছিল তখন আপনি কি করেছিলেন? তখন প্রশ্ন করেননি কেন? আমি কি বলবো না? যারা গণহত্যার পক্ষে তারা সেলিব্রেট করেছে, মালা দিয়ে বরণ করেছে। ধর্ষণ হলে আমি বলবো যে তৃণমূল কেন বিরোধিতা করছে? তারা ধর্ষকদেরকে বাঁচাবে, আমরা ধর্ষকের বিরুদ্ধে প্রতিবাদ করবো। যারা দাঙ্গাবাজি তারা দাঙ্গা করবে, আর যারা দাঙ্গা বিরোধী তারা দাঙ্গা বিরুদ্ধে কথা বলবে। এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা যেখানেই হোক, মানুষ মরলে মানবিক যারা তারা সেটাকে প্রতিবাদ করবে, আর যারা দানবিক তারা দম্ভ করবে। কালকে করেছি প্রেস কনফারেন্স করে, আমাদের পার্টি পলিট ব্যুরো স্টেটমেন্ট দিয়েছে, বিভিন্ন জায়গায় প্রতিবাদ সংগঠিত হচ্ছে। খোদ বাংলাদেশে লাল ঝান্ডা নিয়ে লোকে সংখ্যালঘু অধিকার রক্ষার জন্য, সেখানকার যে হিন্দু ধর্মাবলম্বী মানুষ আছেন তাদের নিরাপত্তা, সেখানকার যে ধর্মস্থানগুলো আছে তার রক্ষার জন্য আহ্বান জানিয়ে লাল ঝান্ডা মিছিল করছে।
কিছু লোক লাল ঝান্ডা নিয়ে ঐক্যের জন্য মিছিল করে, আর কিছু লোক উস্কানি দিয়ে হিন্দু মুসলমানের ভাগাভাগি করার চেষ্টা করছে। সিপিএমের যা কাজ সেটা হচ্ছে যাতে ঐক্য থাকে, সম্প্রীতি থাকে, বাংলাদেশ থেকে যাতে শিক্ষা নিয়ে ধর্মের সঙ্গে রাজনীতি যাতে না মেশানো হয়, ধর্মীয় উস্কানি যাতে না হয়। তাহলে গোটা রাজ্য যদি বাংলাদেশে যা হচ্ছে, এখানে বেলডাঙ্গা যা হয়েছে, এখানে গোটা রাজ্য তাই হবে, সেটা আমরা চাই না। সাম্বালে যা হয়েছে গোটা দেশে যাতে না হয়, বাংলাদেশে যা হয়েছে, আফগানিস্তানে যা হয়েছে, পাকিস্তানে যা হচ্ছে, তাতে ভারতে না হয়, সে শিক্ষা নিতে হবে। আচ্ছা, ওয়াকফ বিলের দরকার কি হলো? লোকে যখন বিদ্যুতের দাম বাড়ছে, খাবার জিনিসের দাম বাড়ছে, যখন বেকারি বাড়ছে, যখন আদানির দুর্নীতি সামনে আসছে, তখন হঠাৎ ওয়াকফ, যারা ওয়াকফ শব্দ শোনেনি তারা হইচই করছে। হুগলি জেলায় দাঁড়িয়ে বলছি, যখন ওয়াকফ বোর্ড তৈরি হয়নি, ওয়াকফ আইন আসেনি, ওয়াকফ কাউন্সিল আসেনি, তখন হাজী মোহাম্মদ মহসিন, আজকে তার জন্মদিন, এই হুগলি জেলার প্রথম দেশের মধ্যে নিজের সমস্ত সম্পত্তি এবং টাকা পয়সা ওয়াকফ করে দিয়ে গেছিলেন। পরে এখানকার যিনি ইংরেজ অফিসার ছিলেন, তিনি পরে সেটাকে এন্ডাওমেন্ট করে আইন সিদ্ধ করে করলেন। তারপরে সেটা অনেক বেদখল হয়ে যাচ্ছিল। আমি যখন ওয়াকফ মন্ত্রী হই, পশ্চিমবঙ্গে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী হই, তখন দাঁড়িয়ে আবার সেটাকে ওইসব নিজের ঝগড়াঝাটির মধ্যে থেকে বার করে নিয়ে এসে নতুন করে একটা মুতাল্লি কাউন্সিল তৈরি করা হয়, এবং তা আবার এখন ওয়াকফ সম্পত্তিটাকে রক্ষা করছে। গোটা দেশে এবং আমাদের রাজ্যে গত 10 বছর ধরে ওয়াকফ একদম হই করে বিক্রি হচ্ছে, লুট হচ্ছে সম্পত্তি। এখানে তৃণমূল, অন্যত্র বিজেপি, যে যেখানে শাসক দল আছে তার পঞ্চায়েত, তার পুরসভা, তার এমএলএ, তার এমপি, তার মন্ত্রী, আর কিছু যোগসাজশ আছে কিছু লোকজনের সঙ্গে, তারা এটাকে লুট করছে। তাহলে সেই লুটটা আটকানোর জন্য পার্লামেন্টে 97-এ আমরা পার্লামেন্টে তুলি, যখন দেবেগৌড়া গুজরালের সরকার হয়, এবং তারপরে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয়, জেপিসি। সেই জেপিসি আমাদের দেশের ইতিহাসে পার্লামেন্টের সবচেয়ে বেশি দিন চলে, সবচেয়ে বেশি ভলিউমের রিপোর্ট দেয়, নাগাল্যান্ড থেকে মালদ্বীপ, কি বলে, লাক্ষাদ্বীপ পর্যন্ত যত ওয়াকফ সম্পত্তি আছে। সেখান তার ভিত্তিতে একমাত্র পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার সে অনুযায়ী আইনে সংশোধন করে, সম্পত্তি রক্ষণাবেক্ষণের কথা বলে, কম্পিউটারাইজ করে, সার্ভে করে, ট্রাইব্যুনাল তৈরি করে, অনেকে জ্বালা ধরে যায়। এখন দাঁড়িয়ে গত 12 বছর ধরে লুট হচ্ছে, সেটা আটকাচ্ছেন না মমতা ব্যানার্জি, মোদী দেখাচ্ছেন। আর মোদী বলছে আমি নতুন আইন নিয়ে আসবো। ওয়াকফ অ্যাক্ট 1995 যথেষ্ট, সরকার সেটা প্রয়োগ করছে না। সমস্যাটা আইন প্রয়োগ নিয়ে, সমস্যাটা ওয়াকফ কাউন্সিল, ওয়াকফ বোর্ডের দুর্নীতি নিয়ে, মুতাল্লিদের দুর্নীতি নিয়ে, অধিক যে সমস্ত এনক্রোচমেন্ট হচ্ছে, যেমন সম্পত্তি দখল হচ্ছে, রিয়েল এস্টেট মনে করে সিন্ডিকেট রাজ, সেটা আটকাতে হবে। একটা আটকানোর কথা বলাচ্ছে। সবচেয়ে বেশি সম্পত্তি ওয়াকফের ভারত সরকারের হাতে জমা আছে, ইংরেজি আমল করে। এই সরকার দোষ দিচ্ছে না। 1911 সালে যখন কলকাতা থেকে চলে যায় এখান থেকে ক্যাপিটাল দিল্লিতে, যখন নতুন রাজধানী হয়, তখন দিল্লির যত ওয়াকফ সম্পত্তি ছিল সেগুলোকে নিয়েই তার উপরে সব নতুন জিনিস গড়ে উঠেছে। আজ পর্যন্ত তার ক্ষতিপূরণ হয়নি, সেই মামলা সুপ্রিম কোর্টে আজ পর্যন্ত শুনানি হয় না। এখন দাঁড়িয়ে সরকার যেটা চাইছে, এখানে যেরকম সিন্ডিকেট রাজ করে মমতা ব্যানার্জি, তোলাবাজি করে তৃণমূল যেমন সব সম্পত্তি নিজের হাতে নিতে চাইছে, কেন্দ্রীয় সরকারও সেরকম ওয়াকফের যে বিশাল বিশাল সম্পত্তি আছে সেটাকে হস্তগত করতে চাইছে। কিন্তু আইনত সেটা করা যায় না, এজন্য আইন পাল্টানোর কথা বলছেন, এজন্য আমরা তার বিরোধিতা করছি। মেদিনীপুরে চেয়ারে বসে হ্যাঁ, অপরাজিতা বিল, এটাই বললাম। তাহলে সমস্যা হচ্ছে, তখন আমরা এটাই বলেছিলাম, আইন প্রয়োগটার সমস্যা। যখন আরজিকর কাণ্ড হলো, ধর্ষণ হলো, মমতা ব্যানার্জি কি বললেন, আমি নতুন আইন নিয়ে আসবো, একেবারে মোদির লাইন। আর আমরা বলছি আইনটাকে ঠিক মতো প্রয়োগ করো। হাতরাস, হাসখালি, জম্মু, আসিফা কাণ্ড, ময়নাগুড়ি, পার্কস্ট্রিট, কামদুনি, আইনের কি অভাব আছে? কিন্তু ঠিক মতো এফআইআর দিতে হবে, ঠিক মতো ক্রিমিনাল ইনভেস্টিগেশন করতে হবে, ঠিক মতো ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাকে কাজে লাগাতে হবে, আইনে যাতে ঠিক মতো প্রসিকিউটর তার ব্যবস্থা করতে হবে, সেটা নেই। কোটি কোটি টাকা খরচা করে তিনি যাতে আইনে প্রয়াস সফল না হয় তার জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট চেষ্টা করছেন, আর এখানে বলছেন আইন নিয়ে আসবো। ঠিক ওয়াকফের ক্ষেত্রে তাই, আইনটাকে ভেঙে লাইনে সম্পত্তি হস্তগত করছে, আর অন্যদিকে বলছে যে আমি আইন নিয়ে আসবো।